বগুড়ায় ছেলে নয় উম্মে সালমাকে হত্যা করে ফ্রিজে রেখেছিল ভাড়াটিয়া। রাজধানীতে মধ্যরাতে প্রবাসী বাড়িওয়ালাকে কুপিয়ে খুন। খুনের চেয়েও ভয়াবহ অপরাধ গুম, মন্তব্য আইন উপদেষ্টার। জুলাই বিপ্লবে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করবে সরকার। জুলাই বিপ্লবের ১০০তম দিনে গণহত্যার বিচার দাবি আহত ও স্বজনদের। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য চাইলেন উপদেষ্টা আসিফ। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারতের অবস্থান অস্পষ্ট বললেন তথ্য উপদেষ্টা। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লির নীতি পরিবর্তনের তাগিদ বিএনপির। সমঝোতায় কাকরাইল ছাড়লেন সাতপন্থীরা। ডিসেম্বরে সোহরাওয়ার্দীতে মহাসম্মেলন। সংঘাত আর দখলদারি ইসলামী আদর্শ নয়। এবার লঙ্কায় বসলেন বামপন্থীরা। শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশা নায়েকের জোটের জয়। প্রতিবেশী দেশের সমাজতন্ত্র ফেরায় দিল্লির অস্বস্তি। এবং রংপুর রাইডার্সের নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান আফিফ। দেশের বাইরেও সম্ভাবনা দেখছেন স্পিন কোচ রফিক। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বগুড়ায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মন নিয়েছে পুলিশ। এখন বলছে নিহতের ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ড। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। গত 10 নভেম্বর বগুড়ার দুপচাচিয়া জয়পুর পাড়া এলাকায় নিজ বাসায় ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহত ছোট ছেলে সাদ বিন আজিজুরকে আটক করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। এবার পুলিশই তদন্তে নিল নতুন মোড়। পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞাপনের মধ্যে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছি। প্রথম থেকে তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এদিকে ছেলে জড়িত নয় দাবি করে আসল রহস্য উদ্ঘাটন হোক এমন প্রত্যাশা নিহতের স্বামী সহ স্বজনদের। বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আছে। আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদের শাস্তির আওতাভুক্ত না আছে। ব্রিফিং এর পরে তখন আমরা সবাই সব, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার ভাইয়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। তবে কি কারণে হত্যাকাণ্ড, কারা জড়িত তা জানতে আরো অপেক্ষা করার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে বাসায় ঢুকে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন ছুটি কাটাতে কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন চিকিৎসক দম্পতি। ডাকাতের ঘটনা, খুন নাকি টার্গেট কিলিং, খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাত 1:30টায় মাস্ক পরিহিত 3 যুবককে একটি বাড়ির ভিতর ঢুকতে দেখা যায়। ঠিক 2:30টার দিকে সিসি ক্যামেরার ফুটেজে একই ব্যক্তিদের দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। রাজধানী ধানমন্ডির নিজ বাড়িতে খুন হন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক একেএম আব্দুর রশিদ। বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয়রা বলছেন মধ্যরাতে হঠাৎ রশিদের স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদের চিৎকার শুনে এগিয়ে আসেন তারা।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সুফিয়ানটি অনেক চিল্লাচিল্লি করে বের হয়ে আমরা ডিরেক্ট এখানে আসি, যে চোর চোর বলতেছে, আমরা নিচে আসি। এসের পর আমরা আসার আগেই ওরা মূলত ওই দেওয়াল টপকায় চলে গেছে। এদিক দিয়া এই যে এখান দিয়ে বাড়াইছে, ওই যে উপর দিয়া এখান দিয়ে বাড়াইছে। যারা এই অকারেন্স করছে তাদেরকে আমরা দেখিনি। পুলিশের দাবি, প্রবাসী এই চিকিৎসক দম্পতি কিছুদিন আগেই দেশে এসেছেন। এই দুই সদস্যই ধানমন্ডির বাড়িটিতে বসবাস করতেন। রাতে দোতলায় বারান্দার দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা রুমের ভেতর ঢুকে পড়ে। চিৎকারের আওয়াজ পেয়ে স্ত্রী ছুটে এলে দুর্বৃত্তরা রশিদকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাকাতি নাকি টার্গেট কিলিং তা খতিয়ে দেখছে পুলিশ। এইটা প্রাথমিকভাবে আমরা যেটা অনুসন্ধান করে আমরা যেটা পেয়েছি, সেটা আমাদের কাছে এরকম টার্গেট কিলিং মনে হচ্ছে না। আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এটা চুরি বা এরকম কোনো ইন্টেনশন নিয়ে এসেছিল। ফাইনালি হচ্ছে বিষয়টা এতদূর গড়ায়। এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা। রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। অনুষ্ঠানে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ও শিল্প উপদেষ্টাও। তারা বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষেরই অধিকার। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত অধিকার এশিয়ান ফেডারেশন এগনেস্ট ইনভলিন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের 8ম কংগ্রেসের আয়োজন। যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্টজনরা। গত 15 বছরে দেশে গুম খুনের বিষয় তুলে ধরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার শুধু গুম খুনের পরিবারের জন্যই নয়, প্রতিটি মানুষেরই প্রাপ্য। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গুম হওয়া ব্যক্তি ও পরিবারের মানুষ। So in one hand, emotional aspect, they cannot do these things, and other hand, practically, they are suffering in every moment. অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। দেরিতে হলেও যারা গুমের সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলোকে রিজলভ করার চেষ্টা করব। গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার, জানান আইন উপদেষ্টা। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে নাগরিক সমাবেশে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা ও নিপীড়ন বন্ধে পাড়া মহল্লায় তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার অভিযোগ, ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলিত হয়ে রাজনৈতিক মীমাংসা করার পায়তারা করছে। যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবনে চালাবে। গণ অভ্যুত্থানই চূড়ান্ত বিজয় নয়, সবার মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বলছেন অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করেন। বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এই অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। জুলাই বিপ্লবে সন্তান হারা মায়ের এই আর্তনাদ তাদের নিত্যদিনের সঙ্গে। কুক্ষিগত ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার সরকার নির্বিচারে দেশের তরুণদের বুকে যে গুলি ছুড়েছে তাতে শহীদদের একজনের গর্ভধারিণী তিনি। কোটি টাকার বিনিময়ে আমি আমার সন্তানরে পাবো না,
আজ 3-4 মাস হয়ে যাইতেছে আমার সন্তান আমার মা কইয়া ডাকেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু বর্বর এক অধ্যায়ের রচনা করে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতিচারণ করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। দাবি করেন বিচারের। সরকারের কাছে বর্তমানে যে সরকার আছে তার কাছে বিচার চাই। আমি কি করব, বয়স হয়ে গেছে। আহতরা এখনো বেরিয়ে আসতে পারেনি সেই নির্মমতা থেকে। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। 50-60 বছরের একজন বয়স্ক লোককে আমার পাশে একসাথে যদি আমাদের হাঁটার প্রতিযোগিতা করা হয়, যখন সে আমার থেকে সামনে চলে যাবে তো তখন আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিরকম আছি। আমি সহ আরো 2 জন ছিল আমার সাথে। আমরা এক সিরিয়ালে ছিলাম যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে। তো 3 জন আমরা আহতই। বিপ্লবের পূর্ণতা পাবে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার মাধ্যমে। আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যাতে এমন সাহস দেখাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, জনগণের যে বাকস্বাধীনতা, জনগণের যে পাওয়ার, সেই জায়গাতে আমাদের আনার জন্য আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। সেই চেতনার উপরে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকারের আমলের প্রশাসনের কিছু লোক। শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের 3 মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না। ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না। সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারতের অবস্থান অস্পষ্ট, উল্টো দায়ীকে আশ্রয় দিয়েছে। বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি হিন্দিকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নয় বরং ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে। এ সময় তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে, যার ইতি টানার কথাও তিনি পরিষ্কার করেন। এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এটি নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটি নিয়ে বলা দরকার সেটি হলো জুলাই আগস্টের গণহত্যা। বরং এই ধরনের প্রশ্ন করা দরকার, ভারত বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের সাহায্য করতে পারে। কানুনি তौर से मुकदमा चल। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে পুরনো নীতি পরিবর্তন করে ভারতকে নতুন বয়ান তৈরি করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে আয়োজিত অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের পথ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। জানান, দুদেশের সম্পর্কের স্বার্থে কোনো ধরনের হস্তক্ষেপ করার মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান নদী ও পানির সমস্যা সমাধানের ওপরও জোর দেন আমির খসরু। I don't see any problem দুদেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই 3টা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো, এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, আই ডোন্ট সি এনি প্রবলেম। বিশ্ব ইজতেমা ঘিরে রাজধানীর কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নিলেন সাতপন্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তাদের সমাবেশ। নেতারা বলেন, জুবাইরপন্থীদের সঙ্গে তাদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে থাকেন সাতপন্থীরা। ভেতরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও জুবাইরপন্থীরা চলে যাওয়ার পর পুরো মসজিদ দখলে নেন সাতপন্থীরা।
সমাবেশে আসা মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী কাকরাইলের মসজিদে এসেছেন তারা, কারো উস্কানিতে পা দেবেন না। বলেন, এবার প্রথম দফায় ইজতেমা পালন করবে তারা। তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। সাতপন্থী নেতা মোয়াজ বিন নূর জানান, তাদের সমাবেশ কারো বিরুদ্ধে নয়। এ সময় জুবাইরপন্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন সাত কান্দুলবিকে বাংলাদেশে আনার। আমাদেরকে ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। তাবলিগ জামায়াতের দুই গ্রুপের বিভেদ কিছুটা প্রশমিত হলেও মাওলানা সাদের বিষয়ে মতভেদ আরও দৃঢ় হয়েছে। মাওলানা সাদবিহীন ইজতেমা অর্থহীন মনে করেন তার অনুসারীরা, আর সাদের বিভ্রান্তিমূলক আলোচনায় সংঘাত সৃষ্টি করবে বলে মন্তব্য জুবাইরপন্থীদের। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, সংঘাত আর দখলদারি ইসলামী আদর্শ নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই পক্ষের প্রতি ধৈর্য ধারণের আহ্বান সরকারের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। মুসলিম উম্মার অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা, যা বাংলাদেশের টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামায়াতের এই সমাবেশে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু ইজতেমা নিয়ে মাওলানা সাদ কান্ধালভি ও মাওলানা জুবাইরের অনুসারীদের দ্বন্দ্ব প্রতি বছরেই বাড়ছে। মূলত মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে আপত্তি তুলে তাকে বয়কট করে দেশের আলেম ওলামাদের একাংশ। কিন্তু মাওলানা সাদের অংশগ্রহণ ছাড়া ইজতেমা অর্থহীন বলে মনে করেন তার অনুসারীরা। খুব আফসোসের সাথেই বলবো যে তারা আমাদের একবারও আমাদের ডাকে সাড়া দেননি। এটা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ সময় আমরা একসাথে মেহনত করেছি, আমরা আশা করেছিলাম যে তারা আমাদের সাথে বসবে। যে আজকে মাওলানা সাদ সাহেব যদি আসে তাহলে পুরো বিশ্ব এখানে ঝুঁকে পড়বে। 30,000 থেকে আমি বলেছি 50,000 মেহমান আসবে। সাদ সাহেবকে এই দেশে আনার মানে হলো এই বিশৃঙ্খলাটাকে আরো বাড়ায় দেওয়া, মানে আগুনের মধ্যে তেল ডাইলা দেওয়া। উনি যদি ইচ্ছা করতো দিল্লি থেকে এই মুহূর্তের মধ্যে এটা শেষ করে ফেলতে পারতো, যে উলামা ইকরাম যেভাবে বলে সেভাবে চলো, এই কথাটা বললেই সব শেষ। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, তাবলিগ জামায়াতের লক্ষ্য ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি করা, কিন্তু মতভেদের পার্থক্যর কারণে সংঘাত সৃষ্টি হয় এমন কোনো বিষয় ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাখতালিফু, তোমরা এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান সৃষ্টি করবে না। ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরের মধ্যেও বিভেদ সৃষ্টি হবে। আমরা কোনোভাবেই যেন অশান্তি সংঘাত সৃষ্টি না করি, এবং অশান্তি সংঘাত সৃষ্টি না করাটাই হলো দাওয়াত। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংকট নিরসনে দুই গ্রুপের সাথেই আলোচনা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, সরকারের সিদ্ধান্তের পক্ষে রয়েছেন তারা। জবের গ্রুপ আগে করবেন, এরপরের স্লটে 7, 8, 9 সাদ সাহেবের অনুসারীরা করবেন। আমরা নতুন কিছু সংযোজন এখানে করতে চাচ্ছি না। এটা করতে গেলে আপনি দেখবেন যে বিতর্কের একটা ডোর ওপেন হয়ে যাবে, আবার দুই গ্রুপ মুখোমুখি হয়ে যাবে। এটা আমরা চাচ্ছি না। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী 31 জানুয়ারি শুরু হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে 7 ফেব্রুয়ারি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠান আদালত। এর আগে বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির পাশাপাশি শিশু অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার জানান, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সাবলেট ভাড়া নিয়ে একদিন আগে তাদের বাসায় এক মহিলা ওঠেন।
পরে আজ সকালে আরও 3 জন পুরুষ এসে ফারজানাকে হাত পা বেঁধে জিম্মি করে। পরে ডাকাতরা টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি 8 মাসের শিশু জাইফাকে অপহরণ করে নিয়ে যায়। 3 জন পুরুষ লোক নাকি একসঙ্গে ঢুকছে, গামছা দিয়ে মুখ বাঁধে ওনার ফ্লোরে বসায় রাখছে, ওই বাচ্চার মাকে বসায় রেখে তারপরে ওই আলমারির থেকে নাকি টাকা পয়সা নিছে, ওনার মোবাইল নিছে, নিয়ে তারপরে ওনারা ওনাকে ওই ঘরের ভিতরে আটকাই থুয়ে তারপরে উনি নাকি বের হয়ে গেছে। আমদানিতে ব্যাপক শুল্ক প্রত্যাহারের পরেও নিয়ন্ত্রণ আসছে না বাজার। উত্তরাঞ্চলে বন্যা, হিমাগারে মজুতদারি আর সরবরাহে অব্যবস্থাপনা প্রধানত এই 3 কারণে বাজারে বেড়েছে চাল, আলু ও পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে জানুয়ারিতে। এদিকে সবজির দাম নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরশাদ সরকারের সময় এমনই স্লোগান ছিল। সেই আলুর দাম গরিবের মোটা চালের দামকে অতিক্রম করেছে কিছুদিন আগে। পাইকারিতে 60 টাকা কেজির এই নিত্যপণ্যটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 70 টাকায়। এখানে দাম বাড়তেছে কমতেছে সম্পূর্ণ হলো কোলেস্টোর, যারা রাখি ব্যবসা করে, মজুত করে, 11 সিন্ডিকেট ওরা করে। এখন তো নতুন আলু আসতো, নতুন আলু তো আরো আইতে 1 মাস লাগবে, এখন তো আলু যা আছে তো হয় না। পেঁয়াজের দাম শতকের ঘর থেকে নামানো যাচ্ছে না কোনোভাবেই। চাল, আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুল্ক প্রত্যাহার, আমদানি অনুমোদন সহ বিভিন্ন চেষ্টা চালাচ্ছে সরকার, তবে কার্যকর প্রভাব নেই বাজারে। চালের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। 3 মাসের ব্যবধানে কম দামি বিভিন্ন জাতের চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। চালের বাজার যেটা, এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। কম দামি চাল যেটা হলো সন্না, সেটা 3 মাস আগে আপনার 44-45 টাকা ছিল, এখন বর্তমানে আপনার 52-53 টাকা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের আমদানি শুল্ক শূন্যের কোঠায় আনা হলেও খুচরা বাজারে মান ভেদে দাম 120 থেকে 135 টাকা কেজি। দেশি পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকতো তাহলে পেঁয়াজের দামটা আরেকটু কম থাকতো। এখনো নতুন পেঁয়াজ ওঠার 2 মাস দেরি আছে, 2 মাসের আগে বাজার কমার সম্ভব না। সার্বিক পরিস্থিতির জন্য বিদ্যমান পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দায় দিলেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে। এদিকে সবজির বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি 50-60 টাকা, সিমের দামটা একটু বেশি, সিম হলো 100 টাকা কেজি, তারপর ফুলকপি, পাতাকপি 40 টাকা 50 টাকা পিস। এখানে এসে একটু কম থাকলেও এটা যখন আবার ছোট ছোট বাজারে চলে যাচ্ছে তখন এই প্রোডাক্টগুলোর দাম হু করে অনেক বড় হয়ে যাচ্ছে। স্থিতিশীল আছে মাছ ও মুরগির বাজার। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ জোট। বিশ্লেষকরা বলছেন পার্লামেন্টে অনুরাগ জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করলো। এখন তিনি তার অর্থনীতি সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন। তবে প্রতিবেশী দেশগুলোতে বামপন্থীদের আগমনে অস্বস্তি বাড়ছে নয়াদিল্লির। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে রংপুর রাইডার্স। নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার পথ সহজ করতে চান এই আসরে রংপুরের জার্সিতে খেলা আফিফ হোসেন। আর মেন্টর মোহাম্মদ রফিক রংপুরের দেশের বাইরে টুর্নামেন্টে অংশগ্রহণকে দেখছেন অন্য ক্লাবগুলোর জন্য সুযোগ হিসেবে। জাতীয় দলে ওয়ানডে ফরম্যাটে আপাতত কোনো অ্যাসাইনমেন্ট নেই। টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজের টাইগাররা, তারপরও হোম অফ ক্রিকেটে দেখা গেল লাল সবুজ জার্সির ক্রিকেটারদের অনুশীলন। দলটি রংপুর রাইডার্স। জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে জার্সিতে এসেছে পরিবর্তন। বিপ্লব গায়ে জড়িয়ে যেন বেশ উজ্জীবিত রাইডার্স বাহিনী। দল গুছিয়ে রাইডার্সদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করে নিচ্ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএল এর আগামী আসরে খুলনার টিমে থাকলেও ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল টি20 আসর সামনে রেখে রংপুর দলে ভিড়িয়েছে আফিফ হোসেনকে। এই টুর্নামেন্ট নিয়ে জানালেন নিজের পরিকল্পনা। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে,
তো এরকম অপরচুনিটি তো সবসময় আসে না, তো আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেতে ভালো করতে পারে। রংপুর ক্যাপ্টেন সোহানকে নিয়েও কথা বলেন আফিফ। সোহান ভাইয়ের সাথে আসলে শুধু এখন যে ফার্স্ট টাইম খেলা এটা না, আমরা অনেক টিমে এর আগেও খেলেছি, তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো দেখেই সে ক্যাপ্টেন্সি করে সব। আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্লাব হিসেবে রংপুরের অংশগ্রহণকে অন্যদের পাথর হিসেবে দেখছেন রাইডার্স মেন্টর মোহাম্মদ রফিক। বাংলাদেশে যেন এই যাওয়া শিখলো, এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয়, দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড। 26 নভেম্বর শুরু হওয়ার টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, পাকিস্তানের লাহোর কালান্ডার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।